আসসালামু আলাইকুম সবাইকে আবার তাহলে আমরা এখন পার্ট 3 চলে আসছি। এখন তাহলে আর থ্যাংক ইউ না ভাই, চলো আমরা কি বলবো এটাকে, ইউ আর ভেরি ভেরি ওয়েলকাম টু আওয়ার পার্ট 3। ভেরি ইম্পর্ট্যান্ট টপিক ফর আওয়ার সিকিউ পার্ট অ্যাকচুয়ালি, দ্রাব্যতা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এবং বলতে পারো তুমি তোমার রসায়নের প্রথম চ্যাপ্টারের পরে পরের চ্যাপ্টারে প্রথম ম্যাথমেটিক্যাল পার্ট থেকে শুরু করে প্রথম কনসেপচুয়াল প্লাস ম্যাথ জিনিসপত্রগুলো এখানে বুঝতে শুরু করো বা বুঝতে শেখো। ওকে, সো চলো দ্রাব্যতা জিনিসটা আসলে কি ফার্স্ট অফ অল বুঝতে হবে। একটা একটা দ্রবণ যখন তৈরি হয়, দ্রবণ মানে ধরো আমি যদি একেবারে প্রথম শুরুর কথা বলি তাহলে জিনিসটা হয় হচ্ছে মিশ্রণ দিয়ে শুরু। মিশ্রণ মানে কি বোঝানো হয়, আমি ইচ্ছা মতন জিনিস মানে ইচ্ছা মতন একজনকে আরেকজনের সাথে মিক্স করে দিলাম ইচ্ছা মতো, কোনো কিছু মেজার করে না, কোনো কিছু চিন্তা ভাবনা করে না যে আদৌ সে তার সাথে পছন্দ কিনা মিশতে, যে কোনো মানে লিটারেলি কোনো মেজারমেন্ট ছাড়া আমি ইচ্ছা মতন এর সাথে ওকে যুক্ত করে করে দিলাম, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে আসলে মিশ্রণ। মিশ্রণ জিনিসটাতে যেই বৈশিষ্ট্যগুলো আসে না, যে বৈশিষ্ট্যগুলো আসলে সেই মিশ্রণটাকে আমরা দ্রবণ বলবো, সেটা হচ্ছে প্রথমত যার মধ্যে আমরা মিক্স করতে চাচ্ছি, মানে দুইটাকেই সমান নিই না আমরা সাধারণত। সমান নিতে পারি, গড় পুরো বানাইতে গেলে একেবারে পুরো একটা মানে শঙ্কর বানাইতে গেলে নিতে পারি, নিতে পারবো না এমন না। বা ধরো যেটা বেশি নিচ্ছি মেইনলি তার মধ্যে আমরা যেটা অল্প নিচ্ছি সেটাকে মিক্স করতে চাচ্ছি, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তো যার মধ্যে মিক্স করতে চাচ্ছি, তো যার মধ্যে মিক্স হচ্ছে সে সেটার ভিতরে মিক্সড হতে পছন্দনীয় কিনা বা মিক্সড হয় কিনা, ফার্স্ট অফ অল এটা হচ্ছে প্রথম টার্গেট। দ্বিতীয় কথা হচ্ছে মিক্সড হওয়ার পরে সর্বস্তরে সমান সর্বস্তরে সমানভাবে সেটা মিক্সড হয়েছে কিনা। যদি সর্বস্তরে সমানভাবে মিক্সড না হয় তাহলে সেটাকে আমরা দ্রবণ বলবো না, সেটাকে বলবো মিশ্রণ। আমাদের যেহেতু পড়তে হবে দ্রাব্যতা, আমি এখানে তোমাকে সাসপেনশন, কলওয়েড, দ্রবণ, হ্যানত্যান এগুলোতে কিচ্ছু যাবো না, এগুলো নিয়ে পড়াইলে আলহামদুলিল্লাহ এটার উপরে একটা ক্লাস কমপ্লিট করে দেওয়া যেতে পারে। এটা নিয়ে ওই যাই হোক, আমি একজন টিচারের নাম বলতাম কিন্তু আমি নাম বলবো না এখন, ওনার মতোই বলতে হয় যে এটা তুমি পরবর্তী শ্রেণীতে এসে জানবা, পরবর্তী শ্রেণীতে বলতে তুমি ভার্সিটিতে এসে জানবা এই জিনিসটা, যে মানে এই সাসপেনশন, কলওয়েড, তারপর হচ্ছে দ্রবণ, হ্যানত্যান, কখন কোনটা কাকে বলবো, হ্যানত্যান এই সকল জিনিসপত্র ইনশাল্লাহ জানবা। আসলে আমি কিন্তু মিথ্যা বলতেছি না, জানবা, ফার্স্ট ইয়ারে জানতে হবে তোমাকে। তো এখন আমরা দ্রবণে আছি, দ্রবণেই থাকি, তাহলে দ্রবণে প্রথমত দুইটা ক্যারেক্টারিস্টিক। ফার্স্ট অফ অল যে যার ভিতরে মিক্স করতে চাইবো, ধরুন আমরা 50-50 নেই নাই, একটু কম একটু বেশি নিয়েছি, যাকে বেশি নিয়েছি তাকে বলছি আমরা দ্রাবক, যার ভিতরে মিক্স করতে চাচ্ছি, আর যাকে মিক্স করতে চাচ্ছি সে হচ্ছে আমাদের দ্রব, সে হচ্ছে আমাদের কি দ্রব। এই দুটো কথা ফিক্সড, আশা করি ফিক্সড, কোনো প্রবলেম নাই। এখন আম, তো আমরা যার মধ্যে যাকে মিক্স করতে চাচ্ছি সে যেন তার ভিতরে দ্রবীভূত হতে চায়, ফার্স্ট অফ অল এটা আমরা ফার্স্টে দেখবো, এটা অবশ্যই আমরা দেখবো। এবং সেকেন্ডে যে জিনিসটা দেখবো সেটা হলো যে মিক্স করার পরে সমান মানে সব স্তরে, উপরে ধরো, মধ্যে ধরো বা নিচে ধরো, সব জায়গাতে সমান ঘনমাত্রাটা থাকবে, কোথাও কম কোথাও বেশি থাকা যাবে না, তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি দ্রবণ। সো দ্রবণ হওয়ার জন্য যে দুইটা ক্যারেক্টার বুঝাই গেছে, তো আমি কিন্তু এখানে লিখলাম বলতে লিখে দিই, অবশ্যই চাচ্ছিলাম না লিখতে, একটু খাটাখাটনি কম করতে, তো তোমরা কি বলবো আর, ঠিক আছে ওকে আসো লিখে দিই। আচ্ছা, তো প্রথমত যে দ্রাবকে দ্রব দ্রবীভূত হতে হবে, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে যে সর্বস্তরে সমান থাকবে, সর্বস্তরে সমান থাকবে, এটা হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া। এই দুইটা ওকে ডান, ঠিক আছে। সো আমাদের সার্বজনীন দ্রাবক, পোলার দ্রাবক, যত যাই বলো না কেন, সেটা হচ্ছে আমার তোমার সকলের পছন্দ হচ্ছে ভাই পানি। এই পানির ভিতরে তুমি যদি সোডিয়াম ক্লোরাইড দ্রবণ দ্রবীভূত করো তাও ওকে, এখানে যদি তুমি চিনি দাও C6H12O6 তাও ওকে, এই কিন্তু দ্রবীভূত করতে পারে, এই ঘটনাগুলো ঘটে। আমরা এখানে আয়নিত বা এই সকল চিন্তা ভাবনা করছি না, দ্রবীভূত। ওকে, এখন কতটুকু দ্রবীভূত হতে পারে, আমি 100 গ্রাম আমার কাছে পানি আছে ধরে নাও, আমি কি এখানে 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা 5 গ্রাম লবণ দ্রবীভূত করতে পারবো? পারবো। 40 গ্রাম পারবো? পারবো না। কেন? 100 গ্রাম পানিতে 40 গ্রাম দ্রবীভূত হবে না। একটা নির্দিষ্ট তাপমাত্রায়, ভালো করে বলতেছি শোনো, একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের বা পানির একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব ধারণ ক্ষমতা থাকে, এটাকে বলি আমি তার দ্রাব্যতা। বুঝছো আমার কথা? এটা কিন্তু একেবারে ওই যে পাহলবি ভাইয়ের মতো বলে দিলাম আমি, ঠিক আছে? আচ্ছা, মানে আমি তোমাকে একবারে স্ট্যান্ডার্ডটা শেখাচ্ছি, ওনার টেকনিকটা হচ্ছে এরকম, এগুলো একেবারে খুবই বেসিক, খুবই সময়ে শেখানো হয়, মানে একবারে প্রাচীনকালে ধরে নাও। তাহলে আমরা কি বললাম, একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই কনসেপ্টটা নাও ভাই, আমি ওগুলাতে টান দিব, সমস্যা নাই, ওগুলাতে তোমাকে খুব বেশি সময় নেওয়া হবো না। একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকের, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের যে দ্রব ধারণ ক্ষমতা বা দ্রবীভূত করার ক্ষমতা, একই কথা, দ্রব ধারণ ক্ষমতা, সেটাই দ্রাব্যতা। এবং দ্রাব্যতা প্রকাশের যেটা আদি রীতি, সেটা হচ্ছে ভাইয়া গ্রাম পার 100 গ্রাম, আদি রীতি।
আরও একটা রীতি আছে গ্রাম পার লিটার, আরও একটা রীতি আছে মোল পার লিটার। মোল পার লিটার হয়ে গেলেই সেটাকে দ্রাব্যতার সাথে সাথে আমরা বলতে পারি কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন সেটা আবার লাগবে কখন, যখন আমার দ্রাব্যতার গুণফল আমরা বের করব, ওটা আর একটা কাহিনী, যাব ওখানেই যাব, ওটাই দরকার আসলে। আচ্ছা, সো আদি রীতিটা হচ্ছে এইটা গ্রাম পার 100 গ্রাম। এটা মানে বোঝাচ্ছে কি যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায়, ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক আমি পানিকে ধরে নিলাম, 100 গ্রাম দ্রাবকের যতটুকু দ্রব ধারণ ক্ষমতা, তার মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 গ্রাম পার 100 গ্রাম বলতে বোঝায়, যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে 100 গ্রাম পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস বা একটা নির্দিষ্ট তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 36 গ্রাম লবণ, কত 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করতে পারে, এই হচ্ছে তার কথা হবে। ওকে, এখন যদি এর থেকে কম হয় তাও কি দ্রবীভূত হবে না? অবশ্যই হবে, এর থেকে কম হলেও দ্রবীভূত হবে। যদি 36 গ্রামের থেকে কম থাকে তাহলে বলবো সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, মানে যতটুকু পরিমাণ দ্রব ধারণ করতে পারবে তার থেকে যদি কম থাকে সেটা হবে হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। যতটুকু দরকার ততটুকুই আছে, 36 গ্রাম নিতে পারে 36 গ্রামই আছে, সেটা হয়ে যাবে কি ভাইয়া? সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ বলে আসলে বাস্তবে কোনো দ্রবণ নাই, কিন্তু কাহিনী হচ্ছে যে সাধারণত দেখা যায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ওই সেম পরিমাণ পানিরই দ্রব ধারণ ক্ষমতাটা বেড়ে যায়, ধরো আমি 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস নিয়ে চলে গেলাম, তখন দেখা যাচ্ছে 41 গ্রাম পার 100 গ্রাম হয়ে গেছে, মানে 100 গ্রাম তখন 41 গ্রামকে দ্রবীভূত করে ধরে রাখতে পারে। ওই 35কে যদি আবার খুবই আস্তে 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 আমরা 25 গ্রামে নিয়ে আসি, তাও দেখা যায় দ্রবণটা থেকে অধক্ষিপ্ত হয়ে যায় না, 41 গ্রামই ধরে থাকে, তখন সেটাকে বলি হচ্ছে আমরা অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত তাপমাত্রা বাড়াইলাম প্রথমে, তারপরে তাপমাত্রা আবার কমায়া অতটুক ধরে আছে, কিন্তু এটা স্থায়ী হয় না, একটু নাড়াচাড়া হইলেই এটা আসলে অধক্ষেপ পড়ে যায়। আর যদি তুমি 25 ডিগ্রি সেলসিয়াসে 41 গ্রামকে দ্রবীভূত করতে চাও, তাহলে 36 গ্রাম দ্রবীভূত হওয়ার পরে বাকিটুকু কি হয়ে যাবে? অধক্ষেপ হয়ে যাবে, অধক্ষেপ পড়ে যায়। ওকে, ক্লিয়ার জিনিসটা? এই হচ্ছে এখানকার মেইন কথাটা। এই জিনিসগুলো এখানেও দেওয়া আছে। নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ সামান্য দ্রব যোগ করলেও দ্রবীভূত হয় না তাকে আর যোগ করলে দ্রবীভূত হবে না, মানে সম্পৃক্ত দ্রবণের পর তার দ্রবীভূত হবে না, তাকে সম্পৃক্ত দ্রবণ। যোগ করলে দ্রবীভূত হয় তাকে বলা হয় অসম্পৃক্ত, মানে যতটুকু দরকার ততটুকু নাই, আরও দেওয়া যাবে, অসম্পৃক্ত দ্রবণ। আর সম্পৃক্ত দ্রবণের চেয়েও বেশি পরিমাণ দ্রবীভূত থাকে তাকে অতিপৃক্ত দ্রবণ বলে। কিভাবে থাকতে পারে? ওই যে তাপমাত্রার কাহিনীটা যেটা তোমাকে আমি বললাম। ওকে, আশা করি বুঝছো। চলো এবার এটা দেখাই যে কোন পদার্থের দ্রাব্যতা 4টি বিষয়ের উপর নির্ভর করে। দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি এবং দ্রাবকের প্রকৃতিকে যে সিম্পল কথা দিয়ে বলা হয় সেটা হচ্ছে লাইক ডিজলভস লাইক। লাইক ডিজলভস লাইকস, ঠিক আছে? লাইক ডিজলভস লাইক, এটা দিয়ে আসলে এখানে বোঝানো হয়। তারপর হচ্ছে তাপমাত্রা, এটা একটা প্রাইম ফ্যাক্টর। আর একটা কথা বললাম চাপ দিয়ে আসলে মানে একটা তরল পদার্থে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতাটা নির্ণয় করা হয়। এটাকে এখানে আসলে ওই যে হেনরির সূত্র, এস দ্রাব্যতা সমান হচ্ছে কেপি, এরকম একটা জিনিস দেখানো হয়। এটা আমরা খুব বেশি দেখাবো না, এটা লেস ইম্পর্টেন্ট, অ্যাডমিশন সময় একটু দেখানো হয়, শেষ। আচ্ছা দেখো, এই হচ্ছে মেইন এখানকার কথাবার্তা, বুঝছো কিনা জিনিসটা? দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, মানে কোন একটা অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। যেমন আমি যদি চিন্তা করি হচ্ছে আমাদের কার কথা বলবো বলো, কোন একটা অপোলার, যেমন গ্লিসারিনে বেনজিন দ্রবীভূত হবে, বেনজিন বা ন্যাপথালিন দ্রবীভূত হবে, বা ইথারের ভিতরে এটা দ্রবীভূত হবে। আর পানির ভিতরে দ্রবীভূত হবে কে? সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, মানে আয়নিক যৌগগুলো দ্রবীভূত হবে। পোলার দ্রাবকে আয়নিক যৌগ, অপোলার দ্রাবকে সমযোজী যৌগ বা অপোলার যৌগ, সেগুলো দ্রবীভূত হবে। এই হচ্ছে এখানকার বেসিক কনসেপ্ট। ওকে, আচ্ছা এখন আমাদের যে জিনিসটা দেখা লাগবে সেটা হচ্ছে দ্রাব্যতার নীতি। দ্রাব্যতার নীতি বলতে মানে ধরো দ্রব তেমন দ্রাবকে দ্রবীভূত হয় লাইক ডিজলভস লাইক, এবং অসম দ্রবীভূত হয় না, একে বলা হয় রুলস অফ থাম্ব। মানে অসমত দ্রবীভূত হতে পারে না, ওই যে বললাম একটা নির্দিষ্ট পরিমাণে দ্রবীভূত হবে। এটা কিন্তু আমি তোমাকে বলেই দিছি। এই যে ধরো এখানে সল্ট আছে, এটা পানির ভিতরে দ্রবীভূত করলাম, এগুলা সলিউশন তৈরি হলো। এগুলা কথাবার্তা বাংলা, আমাদের কথা বলা শেষ। এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে মেইনলি, আমি যাব ওখানে। দেখো এই গ্রাফটা একটু বুঝতে হবে। তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে দেখো ভাইয়া, সাধারণত দ্রাব্যতা বাড়তেছে, এই যে দেখো বাড়তেছে, একজনের দ্রাব্যতা কমতেছে, একজনের দ্রাব্যতা হচ্ছে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে একজনের দ্রাব্যতা কমতেছে। বাড়বে, এটাই স্বাভাবিক, এগুলা হচ্ছে স্বাভাবিক, সাধারণত বাড়ে। একজনের কমতেছে, এটা কমতেছে কেন? কারণ ওই দ্রবীভূত হওয়ার প্রসেসটা হচ্ছে ওর ক্ষেত্রে
তাপ উৎপাদী দ্রবীভূত হওয়ার প্রসেসটা। যেমন আমি যদি বলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনকে তুমি পানিতে দ্রবীভূত করো, তাপমাত্রা যদি বাড়াও দ্রাব্যতা কমে যাবে, ঠান্ডা পানিতে দ্রবীভূত করো বেশি দ্রবীভূত হবে। এমন ঠিক একই রকমভাবে স্বাভাবিক যারা তাপমাত্রা বাড়ালে বাড়বে, যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড সবাই। আর এক টাইপের পাবলিককে দেখো প্রথমে বাড়ছে তারপরে কমতেছে একটা পয়েন্টের পর থেকে। এরা কারা? এরা হচ্ছে গ্লুবার সল্ট, সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি, এই টাইপের কিছু পাবলিক। গ্লুবার সল্টের মানে একেবারে ফিক্সড বলে দিলাম, গ্লুবার লবণ, মোর সল্ট বা মোর লবণ, এরা হচ্ছে এরা। এদের কথাটা কেন এরকমভাবে বললাম? কারণ হচ্ছে কাহিনী হইলো যে যখন আমি তাপমাত্রা দিচ্ছিলাম তখন এটা পুরোটাই দ্রবীভূত হচ্ছিল। হ্যাঁ, এই যে দ্রবীভূত হওয়ার প্রসেসটা সেটা ছিল তাপ হারি, তাই তাপমাত্রা দিচ্ছিলাম, দ্রাব্যতা বাড়তেছিল তাপ হারি প্রসেসে। আমরা তো জানি তাপ হারি প্রসেসে লাসাদেলের নীতি অনুযায়ী তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয় এমন। এখন এই যে একটা পয়েন্টের কথা বলতেছি না, এই পয়েন্টে এসে কি ঘটে ভাই জানো? এই পয়েন্টে এসে দেখা যায় যে এই যে গঠন পানিটা ছিল সেটা অপসারিত হয়ে যায়। এই গঠন পানি অপসারিত হয়ে গেলেই সোডিয়াম সালফেটের যে দ্রবণীয়তা হওয়ার প্রসেস সেটা আবার তাপ উৎপাদী হয়ে যায়। সেটা কি হয়ে যায়? তাপ উৎপাদী হয়ে যায়। ওটা তাপ উৎপাদী হওয়ার জন্য তখন তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা ঠুস করে কমে যায়। এই হচ্ছে এটার টোটাল বিশ্লেষণ। ঠিক আছে, এই যে বক্রতার কারণ টারণ বিশ্লেষণ করো, এগুলা এরকমভাবে বিশ্লেষণ করবা। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে মেইনলি আমাদের এই কাহিনী, এই যে গ্রাম পার 100 গ্রামে। চলো আমরা এখান থেকে দ্রাব্যতার সূত্র তৈরি করি। দ্রাব্যতার সূত্র কতটুকু অধিক্ষিপ্ত হবে না হবে সব কিছু। দ্রাব্যতাকে আমরা প্রকাশ করবো হচ্ছে এস দ্বারা। ওকে, তো আমরা ধরি আমাদের দ্রব্য হচ্ছে W1 গ্রাম, আমাদের দ্রবণ হচ্ছে আমাদের ক্যাপিটাল W গ্রাম। তাহলে আমাদের দ্রাবক কতটুকু বলো তো? দ্রাবকটা সমান কি হয়, মানে দ্রব্য প্লাস দ্রাবক দিয়েই তো দ্রবণ হয়। তাহলে দ্রাবক আমরা বলতে পারি W মাইনাস W1 গ্রাম, এরকম বলা যায় না? বলা যায় তো, এরকম বলা যায় না? বলা যায়। তাহলে আমরা জানি যে কত W মাইনাস W1 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে কত? W1 গ্রাম। একে কত আছে এবং 100 গ্রাম দ্রাবকে কত আছে সেটাই তো আমার গ্রাম পার 100 গ্রামের দ্রাব্যতা। 100 গ্রামে আছে W1 বাই হচ্ছে W মাইনাস W1 ইন্টু হচ্ছে আমাদের 100 গ্রাম। এটাই আমাদের গ্রাম পার 100 গ্রাম এককে দ্রাব্যতা হয়ে গেল। এই এককটা আসলে গ্রাম কেটে যায়, কোনো একক থাকে না। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের সেই ফর্মুলা বা সূত্র, যে সূত্রটাকে আমরা বলতে পারি হচ্ছে কাইন্ড অফ এরকমভাবে যে দ্রাব্যতা S ইজ ইকুয়ালস টু 100 W1 বা দ্রব্য গুণি বাই হচ্ছে W মাইনাস W1 এইটা, অথবা বলতে পারো S ইকুয়ালস টু 100 ইন্টু দ্রব্যের ভর গ্রামে বাই হচ্ছে দ্রাবক। এই দুইটাকেই তুমি ফর্মুলা হিসাবে ইউজ করতে পারো, যেখানে W1 যেটা W1 সেটার কথা আমরা কি বলতেছি? দ্রব্য। W যেটা সেটার কথা আমরা কি বলতেছি ভাইয়া? Wটা হচ্ছে আমাদের দ্রাবক, মানে সরি কি Wটা হচ্ছে আমাদের দ্রবণ, টোটাল দ্রবণ। আর যেটা হচ্ছে আমাদের W মাইনাস W1 সেটা হচ্ছে আমাদের কি? দ্রাবক। শেষ, ক্লিয়ার? এই যে এই সূত্র এটা এস্টাবলিশ করে ফেললাম, এটা দিয়ে আমাদের কাজে লাগবে কিন্তু। ওকে, আচ্ছা দেখি চলো কিভাবে কাজে লাগাতে পারি। এ পাত্রে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লবণ কেলাসিত হবে? এই যে এ পাত্র 250 গ্রামের সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, সম্পৃক্ত দ্রবণ যেহেতু বলে দিছে, তার মানে আমাদের W এর পরিমাণটা কত? 250 গ্রাম। এখন পটাশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা তো আমার লাগবে না? তো আমি জানি যে আমাদের 50 ডিগ্রি সেলসিয়াসের দ্রাব্যতাটাকে দেখো কত? 60। এই ইনফরমেশনটা কিন্তু এখানে দেওয়া আছে। 50-এর আমার দ্রাব্যতাটা কত রে ভাইয়া? 60। আবার 25-এর দ্রাব্যতাটা কত? 40। আমি দ্রবণটা বানাইছি কত? 50 ডিগ্রি সেলসিয়াসে না? 50-এ। তাহলে প্রথমে আমার কিন্তু ওখান থেকে আসলে দ্রাবকের পরিমাণ বের করে নেওয়া লাগবে, কারণ আলাদা আলাদাভাবে তুমি প্রত্যেক জায়গাতে W1 যদি বের করো যে কতটুকু দ্রব্য থাকতেছে দিয়ে মাইনাস করে দাও, তাহলে কিন্তু দ্রাবকের পরিমাণ আলাদা হয়ে যায়। বাট তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমি যখন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণটা বানাইলাম তখন কিন্তু আমাদের দ্রাবকের পরিমাণটা ফিক্সড হয়ে গেছে না? দ্রাবকের পরিমাণ কিন্তু আমার ফিক্সড হয়ে গেছে। এখন আমি যখন ওটাকে তাপমাত্রা কমায় 25-এ নিয়ে আসবো, আমার দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্রবের পরিমাণও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু দ্রাবকের পরিমাণে কোনো চেঞ্জ হবে না। পানি কি উড়ে যাবে বা কমে যাবে? না, পানি কিন্তু ঠিক থাকবে। পানির দ্রব ধারণ যে ক্ষমতাটা সেটা কমে যাবে, তাপমাত্রা বাড়াইলে কমে যায়। এই যে দেখো কমে গেছে না? কমে যায়। তাহলে চলো আমরা যদি এখন এটা বের করি, W যেহেতু এত, তাহলে আমরা যদি এখন বের করি যে কত? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 50 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা 60 ইকুয়ালস টু 100
W1 মাইনাস W কত 250 মাইনাস W1, তাহলে এখান থেকে তুমি এখন একটা W1 পেয়ে যাবে না? কত এটা? এই W1টা পেয়ে গেলা যত গ্রাম, এটা কোথায় পেয়ে যাবা? 60 গ্রাম। এই W1টা পেয়ে যাবা, এটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে যতটুকু দ্রব আছে। তাহলে তারপরে ওখানে যে দ্রাবকের পরিমাণ সেটা বের করতে পারো না? দ্রাবকের পরিমাণটা কত হবে ভাই? তাহলে আমরা বলতে পারি না যে 250, দ্রবণ ছিল আমার 250, তাহলে 250 মাইনাস W1, তো দ্রাবকের পরিমাণটা যেটা পাইলা W1, এই যে W1 এটা, ঠিক আছে? এটা দিয়েই, এই দ্রাবক দিয়েই কতটুকু দ্রব তোমার এখন 40-এ থাকবে সেটা। তার মানে যখন এবার লিখবা যে 25-এ নিয়ে আসলে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলে, 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলে কি হবে? 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কত 40 ইজ ইকুয়ালস টু 100 W1 ড্যাশ দিলাম, আমরা তো জানি না কত, বাই হচ্ছে এই যে এখানে যে দ্রাবকের পরিমাণটা পেলাম, এখানে আমার দ্রাবকের পরিমাণ ছিল না, আমার সূত্র অনুযায়ী ওই দ্রাবকের পরিমাণটা দিয়ে দিব এখানে, কত সেটা আসলে 250 মাইনাস W1, এখানে কিন্তু W1 ড্যাশ দিছি ভাই, এখানে কিন্তু W1 দেওয়া, মানে এই যে এখানে যে উত্তরটা পাবো সেটা এখানে দেওয়া, এই যে এখানে যে উত্তরটা পাবো। ওকে, তাহলে এখান থেকে আবার, তাহলে তুমি এখানে তো সব ভ্যালু জানা, খালি W1 ড্যাশটা তোমার জানা না, এই যে W1 ড্যাশটা এটার ভ্যালুটা পেয়ে যাবা। অবশ্যই দেখবা যে W1 এর পরিমাণটা বেশি হবে, W1 ড্যাশের পরিমাণটা কম হবে, এই দুইটার ডিফারেন্সই হচ্ছে কেলাসিত হবে। শেষ, আশা করি বুঝছো। ওকে, আচ্ছা, এরপরে চলে যাবো আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল। এই দুইটা জিনিস আমাদের জন্য জরুরি। আমরা মানে ধরো দ্রবণ তো সম্পৃক্ত বা অসম্পৃক্ত বা অতিপৃক্ত অবস্থায় আছে, বা কোনো একটা অবস্থায় আছে, বা অধক্ষেপ হবে, বা আরও দ্রবণ যোগ করা যাবে, এরকম যে পর্যায়টা, এটাকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে পারি কিভাবে? দ্রাব্যতার গুণফল দিয়ে। দ্রাব্যতার গুণফল দিতে হলে অবশ্যই যৌগগুলোকে আয়নিত হইতে হবে, মাস্ট বি। আয়নিত হওয়া ছাড়া হবে না, আয়নিত মাস্ট। ঠিক আছে? যেমন হচ্ছে চিনির দ্রবণের দ্রাব্যতার গুণফল যদি বের করতে চাও, পারবা না তুমি, আয়নিত হইতে হবে। চিনি তো আয়নিত হবে না ভাই, বাট সোডিয়াম ক্লোরাইড ঠিকই আয়নিত হবে। তো আমি তোমাকে যেটা বলবো যে দ্রাব্যতার গুণফল জিনিসটা কি? দ্রাব্যতার গুণফলটা হচ্ছে সম্পৃক্ত অবস্থায়, অবশ্যই ভালো করে মনে রাখো, নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত অবস্থায়, এটাকে আমরা কেএসপি দ্বারা প্রকাশ করি, সলিবিলিটি প্রোডাক্ট কেএসপি। নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত অবস্থায় কোনো একটা দ্রবের যথাযথ আয়নের ঘাতসহ গুণফল যেটা, সেটাই হচ্ছে, দেখো আমি লিখে দিই, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো যৌগের যথাযথ ঘাতসহ দ্রাব্যতার, বা এটাকে বলতে পারি আমরা ঘনমাত্রার গুণফল, এটাকেই বলবো হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো যৌগের যথাযথ ঘাতসহ দ্রাব্যতার বা ঘনমাত্রার যে গুণফল, সেটাকেই বলবো হচ্ছে আমরা কেএসপি। এটা কিন্তু কোনো যৌগের নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত কোনো দ্রবণটা কি হইতে হবে? সম্পৃক্ত মাস্ট। আর অন্য যে কোনো অবস্থায় অতিপৃক্ত হতে পারে বা অসম্পৃক্ত হতে পারে, তখনই এই ঘটনাটাকেই বলবো হচ্ছে, যথাযথ ঘাতসহ গুণফলটাকেই বলবো হচ্ছে আয়নিক গুণফল, ওটাকে বলবো কেআইপি, সম্পৃক্ত না এরকম একটা দ্রবণের ক্ষেত্রে। এখন কেএসপি জিনিসটা কি হয় আমি তোমাকে বলি, এই যে একটা যৌগ সিম্পল AXBY টাইপের যে যৌগটা আছে, এটা কিন্তু আয়নিত হবে হচ্ছে ভাইয়া কাইন্ড অফ এরকমভাবে, কাইন্ড অফ না, এরকমভাবে আয়নিত হবে। এটা যদি আয়নিত হয় তাহলে এরকমভাবে আয়নিত হবে যে XA⁴Y প্লাস YBX মাইনাস, এই টাইপের। ঠিক আছে? এখন মনে করো না এটা দ্রাব্যতা হচ্ছে ভাইয়া তোমার S, মনে করো না এই দ্রাব্যতাটা হচ্ছে তোমার S, তাহলে এখানে যেটা দ্রবীভূত হবে সেটা হচ্ছে X ইন্টু S, এখানে যেটা হবে সেটা হবে হচ্ছে ভাইয়া Y ইন্টু S, দ্রাব্যতাটা হচ্ছে S, এবং এই Sটা মাস্ট বি আমাদের হইতে হবে ঘনমাত্রা, মানে গ্রাম পার 100 গ্রাম থাকা যাবে না, গ্রাম পার লিটারও থাকা যাবে না, এটা মাস্ট বি মোল পার লিটার হইতে হবে, ওকে, মাস্ট বি। তাহলে এখন এটার যদি আমি কেএসপি এর মানের কথা বলি, কেএসপি এই যৌগের জন্য কেএসপি, তাহলে এটা হয় হচ্ছে x⁻, হ্যাঁ, x পাওয়ার হয়ে যায়, এটা মানে যার সহগটা তো তার উপরে পাওয়ার হয়ে যায়, তারপরে y⁻x, সরি y, তো এখানে থাকে কি বলতো, x⁻x, s⁻x, y⁻y, s⁻y। আলটিমেটলি এটা যদি ক্যালকুলেশন করো তাহলে থাকবে হচ্ছে আসলে x⁻x, y⁻y, s⁻x প্লাস y, দ্যাটস দ্য থিং। এটাই হচ্ছে আমাদের জিনিস। তাই আমরা ডিরেক্ট যদি এখানে লিখি তাহলে এটাকে এরকমভাবে লিখতে পারি
হ্যাঁ, যে কেএসপি এর মানটা থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার এ না এস, বা আমাদের এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এই জিনিসটাই থেকে যায় হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা হচ্ছে আমাদের দ্রাব্যতার গুণফল। ক্লিয়ার? ডান ডান। এখন এটা হচ্ছে এ এক্স বিওয়াই টাইপের যৌগ। এখন যদি আমি তোমাকে বলি আমাদের আমি একটা যৌগের কথা বলি, ধরে নাও ফেরিক ক্লোরাইড FeCl3, তাহলে এটা কত হবে? বা AB2 টাইপের যৌগ, AB2 টাইপের যৌগ, এটা কত হবে? তাহলে এটা কত হবে বলো তো? এই যে 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, s টু দি পাওয়ার 1 প্লাস 2, এরকম। এটা কত হবে? 1 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 3, s টু দি পাওয়ার 1 প্লাস 3। আমি যদি বলি হচ্ছে Al2O3, তাহলে এটা এটা কত হবে বলো তো ভাইয়া? এটা এমন হবে না 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, s টু দি পাওয়ার 2 প্লাস 3। এগুলো হচ্ছে আদর্শ মান। কি মান? আদর্শ মান। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের আদর্শ মান। আয়নিক গুণফলটাও আমরা এরকমভাবে বের করবো। আয়নিক গুণফলটা আয়নের গুণফল দিয়ে বের করবো। ধরো আমি তোমাকে বলতেছি ক্যালসিয়াম ফ্রোমাইড, ক্যালসিয়াম ফ্রোমাইড, এটা কিভাবে আয়নিত হবে? ক্যালসিয়াম 2 প্লাস এবং 2 ফ্লোরাইড মাইনাস। এরা যদি আমাকে আয়নিক গুণফল বের করতে বলে, কেআইপি এর মানটা বের করতে বলে, আমাকে দুইটার আলাদা আলাদাভাবে অবশ্যই তার ঘনমাত্রা লাগবে। এই যে দেখো ক্যালসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট দিয়ে তো ঘনমাত্রা বোঝায়। তারপরে ফ্লোরাইডের টোটাল ঘনমাত্রার সাথে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তার পাওয়ারটাকে, মানে পাওয়ারটা তো মানে সরি সহগটা তো তার পাওয়ার হয়ে যায়, এই কাজ করব। এটা হচ্ছে আয়নিক গুণফল। আর এগুলো হচ্ছে আদর্শ। আদর্শ দ্যাটস এটা কি আমাদের কি গুণফল? সেজন্যই হয়ে যাচ্ছে এটা আমাদের হলো দ্রাব্যতার গুণফল। সেজন্য এটা হয়ে যাচ্ছে আমাদের দ্রাব্যতার গুণফল। জিনিসটা বোঝা গেছে তো? ওকে। এবার যদি আমি তোমাকে এটা দেখাই, AX2 টাইপের দ্রাব্যতা S হলে এর দ্রাব্যতার গুণফল কত? AX2 মানে 1 টু দি পাওয়ার 1, 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, S 1 প্লাস 2, এরকম। তার মানে কত ভাই? 4S কিউব না? 4S কিউব, 4S কিউব। শেষ? দেখছো 4S কিউব মিলবে, মিলতে হবে। আচ্ছা, এরপরে একটা যৌগ দেখো, এই যৌগটা দ্রাব্যতা এত হলে গুণফল কত হবে? দেখো এই যৌগটা বুঝতে হবে। এখানে সিলভারটা হচ্ছে একটা ধাতু, আর ক্রোমেট এই যে CrO4, এটা এটা যৌগ, এটা যৌগমূলক হচ্ছে 2, মানে হচ্ছে এটা এরকম। তার মানে এটা হচ্ছে আসলে A2B টাইপের যৌগ। ধরে নাও A2B টাইপের যৌগ, মানে 2 টু দি পাওয়ার 2, 1 টু দি পাওয়ার 1, s টু দি পাওয়ার 2 প্লাস 1, মানে আসলে আলটিমেটলি কত? 4S কিউব। এখানেও তাহলে কত হচ্ছে আমাদের? 4S কিউব, 4S কিউব। বুঝছো জিনিসটা? এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হয়। তো আমরা একেবারে মানে একেবারে না, কাইন্ড অফ শেষের দিকে আছি। দেখো আমি তোমাকে এটা বুঝাই। কেএসপি এর মান কত? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AB2 এর কেএসপি এর মান, AB2 এই যৌগের যে ঘনমাত্রা কত দেওয়া? 0.01 দেওয়া। তাহলে কেএসপি এর মান যদি আমরা AB2 মানে কত পাবো? এটা 4S কিউব পাবো না? 4 ইন্টু এস, এস এর মানটা কত? 0.001, তার উপরে কিউব। এটার ভ্যালু বের করবা, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর। AB2 এর কেএসপি এর মান কত? শেষ? বুঝছো? আমি তোমাকে এখানে একটা জিনিস দেখাই, এই জিনিসটা আমাদের লাগবে। হ্যাঁ, সেটা হইলো বুঝাইতেছি কেএসপি আর কেআইপি এর মান। কেএসপি আর কেআইপি এর মান কি হয় দেখো। এই যে বক্সের জায়গাটা করে রাখছি, এই বক্সের জায়গাটাতে বোঝাচ্ছে যে দ্রবণটা সম্পৃক্ত, মানে কেআইপি আর কেএসপি এর মানটা কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। বুঝছো? আর প্রথমত এই যে এদিকে যখন যাচ্ছিল তখন ঘটনাটা এমন ঘটে আছে যে কেএসপি এর মানটা হচ্ছে ভাইয়া বড় কার তুলনায়? কেআইপি এর তুলনায়। কেএসপি হচ্ছে আদর্শ না, এই জায়গাতে এসে এটাকে সমান করছে, আর এইখানে এসে দেখা যাবে কেএসপি এর মানটা ছোট কেআইপি এর তুলনায়। এটা বোঝাই হচ্ছে অসম্পৃক্ত। এই ঘটনাটাই ঘটে। ধরো আমি ধীরে 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 দ্রবণ যোগ করছি একটা পয়েন্টে, যেমন হচ্ছে ধরে নাও সোডিয়াম ক্লোরাইড আমরা 36 গ্রাম পর্যন্ত যোগ করতে পারবো 100 গ্রামের ভিতরে। তাহলে আমি যখন 25 যোগ করলাম তখন ধরে নাও এটা এখানে আছে, যখন 30 যোগ করলাম এখানে, যখন 36 যোগ করলাম তখন এখানে কেআইপি আর কেএসপি এর মানটা সমান হয়ে গেছে। যখন 5 গ্রাম যোগ করছিলাম তখন ধরো এখানে, তখন কেএসপি বা আয়নিক গুণফলের মানটা বেশি ছিল, কারণ ওটা তো একটা ফিক্সড ভ্যালু। আর আমি যখন ক্রমে 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 দ্রবণ যোগ করছি তখন তো আমার কেআইপি এর মানটা বাড়তে আছে, বাড়তে বাড়তে সমান হইলো। তারপর আমি যখন এখন 41 গ্রাম যোগ করে দেবো তখন কেআইপি এর মানটা বেশি হয়ে গেছে, তখন সেখান থেকে কিন্তু অদক্ষেপ পড়ে যাবে। তাহলে অসম্পৃক্ত বা লিখতে পারো যে কি দ্রব্য যোগ করা যাবে, যোগ করা যাবে। এটা কি লিখবো আমরা? এটা হচ্ছে অতিপৃক্ত এবং অধক্ষেপ পড়বে, অধক্ষেপ পড়বে। এই হচ্ছে আমার এখানকার টোটাল
বিশুদ্ধ বাংলার কাহিনী, বুঝা গেছে ভাইয়া? ওকে ডান। এই যে দেখো এখানে বলতেছে কেএসপি কেআইপি থেকে বড় হলে লঘু দ্রবণ অধক্ষেপ পড়বে না, আরো যোগ করা যাবে, এটা হচ্ছে এই পার্টির ভিতরে। সমান হইলে সম্পৃক্ত দ্রবণ, এটাকে কি বুঝাচ্ছি আমরা? সম্পৃক্ত অবস্থা, সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। ওকে ডান। এবং কেএসপি থেকে কেআইপি এর মান বেশি হলে অতিপৃক্ত দ্রবণ অধক্ষেপ পড়বে, এই হচ্ছে এখানকার কথা। এবার এই যে এই টাইপের যে জায়গাগুলো আছে সেগুলোকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, সেগুলোকে আমাদের উত্তর বের করতে হবে। এই উত্তর বের করার সিম্পলেস্ট উপায় যেটা, সে উপায়টা হচ্ছে ভাইয়া, এখানে একটু কোয়েশ্চেন উঠাইতে ভুল করছে তারা। এটা 2 হবে, ধরো 2 না হলে তো এটা মিলবেই না কখনো। ওকে শোনো, যে ঘটনাটা তোমাদেরকে করতে হবে বা বলতে হবে, এখানে দেখো উদ্দীপকের পাত্র 2 এর মিশ্রিত দ্রবণের B3 এর আয়নের ঘনমাত্রা, B3 মাইনাস যে আয়ন সেটার ঘনমাত্রা বের করতে হবে। সো এটার যে ঘনমাত্রাটা বের করবে এটা খুব সহজ। কেএসপি এর মানটা দেওয়া আছে না, AI2 এর কেএসপি এর মান দেওয়া আছে। পাত্র 1 এবং পাত্র 2 এর মিশ্রিত দ্রবণে B3 এর ঘনমাত্রা বের করব। এই ঘনমাত্রা বের করার যে উপায়টা, সেই উপায়টা হচ্ছে লঘুকরণ সূত্র। লঘুকরণ সূত্র, লঘুকরণ সূত্র বুঝায় যে আমার নতুন কিছু যোগ বা বিয়োগ হচ্ছে না, কিন্তু আমাদের আয়নিক মানে এই কি বলে যে আমাদের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রার পরিমাণটা কম বেশি হয়ে যায়। কিসের জন্য? নতুন পরিমাণে ভলিউম বা আয়তন যুক্ত হওয়ার জন্য, আয়তন পরিবর্তন হয়ে যাওয়ার জন্য। সেটা হবে হচ্ছে S1V1, সবসময় মাথায় রাখবা S1V1 ইজ ইকুয়ালস টু S2V2, এই জিনিসটাই হবে। হ্যাঁ, S2টা হচ্ছে পরিবর্তিত ঘনমাত্রা, V2টা হচ্ছে পরিবর্তিত আয়ন মানে পরিবর্তিত আয়তন, S1টা হচ্ছে আয়কার অবস্থা, আয়কার ঘনমাত্রা, আয়কার আয়তন। ধরো B3 এর এখানে B3 মাইনাস যেটা, এটা কত ছিল? 10 টু দি পাওয়ার -3, এটাই হয়ে -2 মোলার, এটা হয়ে যাচ্ছে আমাদের S1। V1টা কত যখন আমি মিক্স করিনি? আচ্ছা, এটা 6 × 10 টু দি পাওয়ার -2, হ্যাঁ 6 ইন্টু, এটা উপরে উঠে গেছে আর কি। আচ্ছা, তারপরে এটা কত? V1টা 40 ml। এখানে দেখো আমাদের V2টা যখন মানে আমি যখন দুইজনকে মিক্স করে দিলাম, তখন V2টার পরিমাণটা কত হয়ে যাচ্ছে আসলে আমাদের? 40 প্লাস 80 না, সমান কত আমাদের? 120 ml। আর যখন হচ্ছে আমরা এই যে মানে তার S2টা তার কত হবে সেটাই তো আমরা বের করবো এই জায়গাতে। S2টা কত হবে সেটাই বের করবো। তাহলে চলো আমরা যদি একবারই বের করে দিই, দিয়ে তোমাদেরকে দেখাই। 40 × 6 × 10 টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু কত হবে? 120 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 120 ইন্টু হচ্ছে S2। এটাই হচ্ছে কিন্তু আমাদের বি এর ঘনমাত্রা মিক্স করার পরে, যেহেতু আয়তনটা পরিবর্তন হয়ে গেছে। নতুন করে কিন্তু বিটি যোগ হয়েছে? হয় নাই, আয়তন পরিবর্তিত হয়েছে, তার ঘনমাত্রাটা খালি চেঞ্জ হয়ে যাবে। তো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা থাকে কত? দেখো তো ভাইয়া, এটা থাকে হচ্ছে ধরো আমরা একটা করে কাটি, আসো। যদি এমন থাকে তাহলে এই যে 0 কাটি, এই যে 0 কাটলাম, এই যে 4 মানে 4 না, এই যে এখানে ধরো এটা 2 দিয়ে কাটলাম, 6 আর 2 কাটলাম, তারপর এটাকে 2 দিয়ে কাটলাম 2, মানে 2 × 10 টু দি পাওয়ার -2 মোলার। দেখো ঘনমাত্রাটা কি হয়েছে? আরও কমে গেছে। কমে যাওয়াটাই তো স্বাভাবিক। তুমি হচ্ছে আয়তন বাড়ায় দিলা, ঘনমাত্রা কমবে না? কমে গেছে। 6 × 10 টু দি পাওয়ার -2 ছিল আগে, এখন 2 × 10 টু দি পাওয়ার -2 হয়ে গেছে। এই ওকে, এখন যখন আমাদেরকে বলতেছে যে উদ্দীপকের 1 পাত্র এবং 2 পাত্রের দ্রবণ মিশ্রিত করলে AI2 এর অধক্ষেপ পড়বে কিনা সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে আমাকে এটা হচ্ছে কিন্তু 2 হবে, হ্যাঁ। আচ্ছা, এর যে ঘনমাত্রাটা পরিবর্তিত হচ্ছে সেটা আমাকে চেঞ্জ করা মানে বের করা লাগবে। এর যে ঘনমাত্রাটা হবে A2 প্লাস, এর যে ঘনমাত্রাটা হবে ওই S1V1 সূত্র দিয়েই করো। আর তো এখানে কোনো সমায়ন প্রভাব কিচ্ছু নাই। ধরো ওটা দিয়ে যদি আমরা করতে চাই তাহলে আমরা এর ঘনমাত্রাটা কীরকম পাবো? হ্যাঁ দেখো তো, ওর অবস্থা ছিল হচ্ছে এরকম 40 × 10 টু দি পাওয়ার, মানে আলটিমেটলি A2 প্লাসের ঘনমাত্রা আর B3 মাইনাসের যেটা ঘনমাত্রা সেটা তো সেমই থাকবে। ক্যালকুলেশন করে দেখবা সেমই থাকবে, যে 40 × 6 × 10 টু দি পাওয়ার -2 হবে, হ্যাঁ, বাই হচ্ছে থাকবে হলো তোমার কত? 120। এটা যদি করো তাহলে ওই যে ওইরকমই 2 × 10 টু দি পাওয়ার -2 থাকবে ভাইয়া। আর যদি তুমি এখন এই যে ওয়াই এর ঘনমাত্রাটা বের করো, AY2 তো আমাদেরকে বের করতে হবে, কেএসপি অফ AY2। তাহলে ওয়াই, এটা তো ওয়াই মাইনাস আর কি, ওয়াই মাইনাসের যে আয়তন সেটা কত থাকবে ভাইয়া? ওই যে সেম, এটা ছিল এরকম, তাহলে 80 × 10 টু দি পাওয়ার 6 × 10 টু দি পাওয়ার -3, হ্যাঁ, বাই হচ্ছে এটা কত হয়ে যাবে? 120, 120। এটা কাটে, এটা কাটলাম আমি, তাহলে এটা 2 দিয়ে কাটলো, এটা কাটলে হচ্ছে 4 থাকে, তার মানে এটা হচ্ছে 4 × 10 টু দি পাওয়ার -3। তাহলে এখন যখন আমরা এটার বের করবো AY2, এটা কিন্তু A2 প্লাস হচ্ছে 2Y মাইনাস এরকম হবে। তাহলে এটার কেএসপি এর মানটা কীরকম হয় দেখো তো ভাই? A2 প্লাসের যে ঘনমাত্রা পাইছিলাম সেটার সাথে এটার যে ঘনমাত্রা ওয়াই মাইনাসের যে ঘনমাত্রা পাইছি সেটার উপরে কী হয়ে যাবে? স্কোয়ার না? স্কোয়ার হয়ে যাবে। তার মানে ধরো 2 × 10 টু দি পাওয়ার -2 ইন্টু কত হয়ে যায় আমাদের? 4 × 10 টু দি পাওয়ার -3,
তার উপরে স্কোয়ার। তাহলে এই ক্যালকুলেশন যদি করো তাহলে 2 × 10⁻² ইন্টু এটা কত হয় 16 × 10⁻6, তার মানে আলটিমেটলি 32 × 10⁻8 এত হয়ে যায় তার দ্রাব্যতার গুণফল। এত হয়ে যায় তার দ্রাব্যতার গুণফল। আয়নিক গুণফলটা দেখো তো 4.8 × 10⁻7। কে বড়? কে বড়? অবশ্যই কেএসপি এর মানটা ছোট, কেআইপি এর মানটাই বড়। এই যে আয়নিক গুণফল এখানে দেওয়া ছিল, মানে সরি তার দ্রাব্যতার গুণফল দেওয়া ছিল, দ্রাব্যতার গুণফল দেওয়া ছিল। আর এটা তো সম্পৃক্ত অবস্থা নাকি অসম্পৃক্ত আমরা তো কিছুই জানি না। দ্যাটস ওয়াই এটা কিন্তু আমাদের হচ্ছে আসলে কি কেআইপি। কেআইপি তাহলে কে বড় বলো? কেআইপি এর মানটা বড় বড় নাকি কেএসপি এর মানটা বড়? দেখো কেআইপি এর মানটা আসছে, আমরা 10⁻7 নিয়ে আসি এটাকে। হ্যাঁ, এটাকে যদি 10⁻7 নিয়ে যাই তাহলে আচ্ছা এটা থাকুক এখানে, এটাকে লিখতে পারি 3.2 × 10⁻7 এত। তাহলে এই যে 10⁻7 3.2 এটা, আর দ্রাব্যতার গুণফলটা হচ্ছে 4.8। তাহলে কে বড় ভাই আমাদের? বাহ, অদক্ষেপ তো পড়তেছে না আমাদের। তো কে বড় আসলে? এই যে কে এসপি এর মানটাই বড় হয়ে আছে কে আইপি এর থেকে। বাহ, খুবই ভালো কথা। তার মানে অদক্ষেপ পড়বে না, পড়বে না। অদক্ষেপ পড়বে কি? উত্তরটা হচ্ছে না। এই যে গাণিতিকভাবে বিশ্লেষণ করা শেষ। কারণ কি কেআইপি এর মানটা কি হইছে? ছোট হইছে। 10⁻7 করে দেখলাম 4.8 আর এটা হচ্ছে 3.2। 3.2 ছোট না? অবশ্যই। তার মানে কেআইপি এর মানটা ছোট হইছে, কেএসপি এর মানটাই বড়। তার মানে অবশ্যই অদক্ষেপ পড়বে না। এই যে দেখছো এই ট্রিক, এই ট্রিকটাই ফলো করবা জাস্ট, আর কিচ্ছু না। ওকে, সো এইরকমভাবেই তোমার এখানে যেইগুলো আছে আর কি সেটা কমপ্লিট করবা। আমি এখানে লাস্ট যে টপিকটা পড়া শেষ করব সেটা হচ্ছে সময়ন প্রভাব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের কিসের জন্য? ওই এর পড়াশোনার জন্য, অ্যাডমিশন লাইফটার জন্য। এইচএসসিতেও টুকটাক জিনিসপত্র চলে আসতে পারে। এটা খ নাম্বারের একটা অনুধাবন কোশ্চেনে চলে আসতে পারে। গ ঘর অ্যাপ্লিকেশন আসার চান্সেসটা খুব কম, বাট বলা যায় না। স্টিল সমায়ন প্রভাব মানে বোঝাচ্ছে একটা সিম্পল জিনিস মাথায় রাখো, যেটা হচ্ছে ধরো H2S একটা কি সবল তড়িৎ বিশ্লেষণ নাকি দুর্বল তড়িৎ বিশ্লেষণ? মানে এটা কি খুব বেশি দ্রবীভূত হতে পারে? উত্তরটা হচ্ছে না। এটা একটা দুর্বল আয়নিক যৌগ, তাই এটা খুব বেশি দ্রবীভূত হয় না। মানে এটা হচ্ছে একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলতে পারো, মানে দুর্বলভাবে আয়নিত হবে। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে এই দুর্বল তড়িৎ বিশ্লেষের যে বিশ্লেষণ ক্ষমতা সেটা আরও কমে যায় যদি আমি ওই একই দ্রবণের ভিতরে এই সেলটাকেও যোগ করি। এখানে সমায়ন কে বলো তো ভাই? হাইড্রোজেন। এই একই আয়ন যুক্ত হওয়ার জন্য এটা দ্রবণীয়তাটা আরও কমে যায়। কার? এই যে H2S এর। এটাই হচ্ছে সমায়ন প্রভাব বা কমন আয়ন ইফেক্ট। আমি একটু বিশুদ্ধ বাংলায় বলি এখন। এটা মানে হচ্ছে কোনো একটা দুর্বল তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা বা বিশ্লেষণ মাত্রা সম আয়ন বা একই আয়ন বিশিষ্ট কোনো একটা সবল তড়িৎ বিশ্লেষের উপস্থিতিতে আরও হ্রাস পায়। কি হ্রাস পায়? ওই দুর্বল তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রাটা, সেটাকেই বলা হচ্ছে সম আয়ন প্রভাব। ওকে, এটা কিন্তু বাড়ায় না, কমায়। যখন দুটি ততোধিক আয়নিক যৌগের মধ্যে একটি আয়ন একই বা সাধারণ থাকে, ওই আয়নটির যৌগ সমূহকে সমায়ন বলে। সমায়ন প্রভাবটা কাকে বলে? সকলের ঘনমাত্রা সমায়ন। সমায়ন প্রভাব কাকে বলে? ধরো যাও দেখো সমায়ন প্রভাব কাকে বলে। চলো আমি লিখে দিই। ওরা সমায়ন কি সেটা লিখে রেখেছে। আরে আয়ন এক থাকলেই তো সমায়ন, এটাতে আবার কি বলার আছে? কমন আয়ন ইফেক্ট বা সমায়ন প্রভাব। ভাবি যে একটু কম খাটবো। কমন আয়ন ইফেক্ট, সমায়ন প্রভাবটা কি? কোন একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের কোনো দুর্বল বিয়োজন মাত্রা একই আয়ন বিশিষ্ট সবল তড়িৎ বিশ্লেষের উপস্থিতিতে কোন একটা দুর্বল তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা একই আয়ন বিশিষ্ট সবল তড়িৎ বিশ্লেষের উপস্থিতিতে আরও হ্রাস পায়, আরও হ্রাস পায়। এই ঘটনাকে সমায়ন প্রভাব বলে। সমায়ন প্রভাব বলে। যেমন H2S এর দ্রাব্যতা HCl এর উপস্থিতিতে হ্রাস পায়। এটা ম্যাথমেটিক্যালেও দেখা যায়।
হ্যাঁ, তো আমি বলবো যে এখন একাডেমিক এরিয়া নিয়ে এত বেশি চিন্তিত না হওয়ার, এটা দরকার হবে না। বাট তুমি এটা যখন অ্যাডমিশনে পড়বা তখন এটা ঠিকই তোমার কাজে লাগবে। সো এরপরে যে এখানে ম্যাথ আছে, যে যেমন ধরো এই যে এখানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল এরকম, সোডিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, পানি, এই যে এরকম। তারপরে এখানে আছে এই যে সেম দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পায়, ঘটে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও, সেম টু সেম। এই যে কেন হ্রাস পাবে? কারণ এই যে সমায়ন প্রভাব, কমন আয়ন ইফেক্ট। ওকে, সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? দ্রাব্যতার গুণফল কি? ডান না সব? এসব ডান। দেখো এরপরে তুমি এখান থেকে যে কোশ্চিন পাবা, এই যে 136 নাম্বার যা কিছু আছে এখানে, ইনশাল্লাহ ডান ডান ডান, এগুলা জিনিসপাতি ডান, এগুলা ভালো করে দেখবা ভাইয়া, ভালো করে পড়ে যাবা, এগুলাকেই আমরা একেবারে সাজেশন হিসেবে তোমাদেরকে দিচ্ছি। সো দেখো আমরা কিন্তু ডান, আমাদের কিন্তু আমরা যেই চিন্তা করছিলাম যে আমাদের যেই এই অংশটুকু, এই যে দ্রাব্যতার গুণফলের পার্টটুকু থেকে দ্রাব্যতার অংশটুকু, সেটুকু আলহামদুলিল্লাহ ডান, ডান অ্যান্ড ডাস্টেড যাকে বলে, ডান অ্যান্ড ডাস্টেড। লিটারেলি আমি নর্মালি হচ্ছে যে ডান লিখি, তারপরে হচ্ছে যে ওকে সবাই ভালো থাকো এরকমটা লিখি, বাট যেই ফ্লোতে এটাকে কন্টিনিউ করা হলো, আলহামদুলিল্লাহ ডান অ্যান্ড ডাস্টেড। সো তোমরা যারা শেষ পর্যন্ত আছো, অনেক অনেক থ্যাংক ইউ ভাইয়া তোমাদেরকে। আশা করি লেকচার বুঝতে পারছো। অনেক অনেক চেষ্টা করা হয়েছে এটাকে কম্প্যাক্ট করার, বাট বিলিভ মি ভাইয়া, এর থেকে আর ছোট করা সম্ভব হয়নি। সো যদি খুব বেশি বোরিং লেগে থাকে তাহলে অনেক অনেক দুঃখিত। কাইন্ডলি তুমি আমাকে রিচ করো যে তুমি কোন অংশটা বুঝো নাই, কোন জায়গাটা বুঝো নাই। আমি তোমাকে এখানে আমি অন্তত ইনশিওর করতে পারি যে তোমার বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষায় লাগবে এমন এমন একটা সিঙ্গেল, নট ইভেন এ সিঙ্গেল টপিক এখানে মিস করা হয়েছে। লিটারেলি এই কন্টেন্ট আমার নিজের সাজানো, বাট ওই যে মানে সংজ্ঞা টঙ্গাগুলো ও দেওয়ার সময় এরকম ভুল লিখছে আমি দেখি। যাই হোক, ওকে, ওটা মাইন্ড করো না। ওকে, আমি তো সংজ্ঞা দিয়ে দিছি। ওকে, যেটার কথা বলছি, সো তুমি আমাকে অবশ্যই রিচ করবা যে ভাই আমি এই জায়গাটা বুঝি নাই বা এই অংশটা বুঝি নাই, মানে যেরকমভাবে বোঝানো হয়েছে এটা আমার দিক থেকে হচ্ছে বেস্ট। তুমি এরকমভাবে বুঝো, এটাকে ইমপ্লিমেন্ট করো, ইনশাল্লাহ হলো যে তুমি ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবে এখান থেকে। সবাই অনেক অনেক ভালো থাকো। ইনশাল্লাহ পরের লেকচারের ভিতরে দেখা হবে, কততম লেকচারে আমি জানি না, বাট যাই হোক ইনশাল্লাহ দেখা হবে, অবশ্যই দেখা হবে, আর আমাদের বিজয় তো দেখা হবেই। তো সবাই অনেক ভালো থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।